একটা ইন্টারভিউতে ঘোরাচ্ছিল না, ওটা আমি খুবই ফান করে এমনি জাস্ট মজা করেই বলেছিলাম। ঘোরানোর ব্যাপারটা একেবারে এরকম না। আমি যখন প্রথমে এই গল্পটা শুনি শঙ্খ ভাইয়ের কাছ থেকে, আমি ওই মুহূর্তে আসলে ডিসিশনটা নিয়ে ফেলি যে আমি এটা করব। কিন্তু একটু সময় নিতে হয়, কিংবা ভাবার জন্য যে এই গল্পের মধ্যে ক্যারেক্টারটা যে ওয়েটটা ক্যারি করে, ওইটা আসলে ব্যক্তি মেহজাবিন ওই ওয়েটটা ক্যারি করতে পারবে কিনা। তো বাংলাদেশে যে ভালো ফিল্ম হচ্ছে, ভালো কাজ হয়, ভালো সিনেমা আছে, আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইনফরমেশনটুকু আসলে বাইরের দেশগুলোতে তেমন একটা নেই। বিকজ আমাদের আশেপাশে দেশে তাদের ইন্ডাস্ট্রিগুলো এত বড় অ্যান্ড এত ফেমাস হয়ে গেছে, সেই তুলনায় আমাদের ইন্ডাস্ট্রিটা যে গ্রো করছে, এটাকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ আমরা পেয়েছি। ইজিপশিয়ান ছিলেন, সে বলছিলেন যে আহ, তা উম, তারা যে একটা বাংলা সিনেমা দেখছিল, এটা তারা মানে সে ভুলে গিয়েছিল। তার তার মনে হচ্ছে যে সে তাদের ইজিপ্টের একটা গল্প দেখছে। তো এই ফিডব্যাকটা আসলে আমাদের জন্য একদম আনএক্সপেক্টেড আর নতুন ছিল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শোর বিশেষ পর্বে। আজ কথা বলবো প্রিয় মালতী প্রসঙ্গে। 2024-এর সর্বশেষ চলচ্চিত্র প্রিয় মালতী, এবং প্রিয় মালতী এই কারণে আজকে বিশেষ পর্ব দাবি রাখে যে ছবিটির গল্প এবং ছবিটির যে সমকালীন প্রেক্ষাপট তা খুবই প্রাসঙ্গিক এবং একই সাথে বিভিন্ন মহলে প্রশংসিত। ছবিটি থিয়েট্রিক্যাল রিলিজের আগে বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রশংসিত হয়েছে। আরো একটি কারণে বিশেষ যে আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত, আমাদের অনেক অনেক প্রিয় একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রথম চলচ্চিত্র। আজ কথা বলবো প্রিয় মালতীর দুজনকে নিয়ে, মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। স্বাগতম, অভিনন্দন। কেমন কেমন আছো তোমরা? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো। এবং মেহজাবিনকে অনেকদিন পর আমার শোতে পেয়ে বিশেষ ভালো লাগছে। আমি একটু শুরু করি মেহজাবিনকে দিয়ে। এইভাবে প্রশ্নটা করি মেহজাবিন যে আহ, ঠিক কতদিন পর একজন ম্যাচিউর অভিনেত্রীর চলচ্চিত্রের প্রতি হ্যাঁ বলা হয় বা বলা যায়? এটা এটা আসলে নিজেরা একজন অভিনেত্রী কিভাবে ঠিক করে? কারণ অনেকদিন ধরে আসলে মেহজাবিনকে নিয়ে আমি চলচ্চিত্র করব ইচ্ছা, এবং আমার শোতেও কমপক্ষে 20 থেকে 25 জন নির্মাতা বলছে যে আমি যদি শুরু করতে চাই তাহলে মেহজাবিন যদি আমার ফার্স্ট টার্গেট হয় বা সে যদি রাজি হয়। সো এই আকাঙ্ক্ষার জায়গা ছিল। অবশ্যই সে মেহজাবিন একটা চলচ্চিত্র রিলিজ পেলো। তো কতদিন লাগে আসলে ম্যাচিউরিটির এই জায়গাটা, এই সিদ্ধান্তে আসতে? আমারটা বলবো নাকি অন্যদেরটা বলবো? না, আমি মেহজাবিন একটা শুনতে চাচ্ছি যে এই 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 জার্নিটা, যে ঠিক আছে আমি এখন দর্শককে ফিল্ম দিতে পারি। আচ্ছা, আমার মনে হয় মানে ভাবতে গেলে আসলে আমার পার্সোনালি মনে হয় আমি এখনো রেডি না। আবার মনে হয় আসলে কখনো একটা আর্টিস্ট রেডি কোন পর্যায়ে গিয়ে হবে সেটা আসলে তার নিজেরও জানা নেই। কিন্তু আম কিছু, কিছু গল্প থাকে আসলে ওই গল্পগুলো ওই মুহূর্তে না বললে ওই গল্পগুলো পূরণ হয়ে যায়, এবং সেটা আবার পরে দর্শকের কাছে তেমন একটা রিলেটেবল মনে হয় না। প্রিয় মালতের গল্পটা ওরকমই একটা গল্প, আম যেটা আরো আগে বলা উচিত ছিল। আ কিন্তু 2024 এসেও যদি এই গল্পটা না বলা হয়, তাহলে আসলে আমার মনে হয় গল্পের সাথে অনেক অন্যায় হয়ে যেত। সো আমার কাছে ১ম এই গল্প যখন আমি শুনি, তখনই আমার মনে হয়েছে that এটা খুবই আম নিডেড একটা গল্প ফর দ্যা সোসাইটি। বিকজ ফিল্ম অনেক বড় একটা নাম্বার অফ অডিয়েন্সকে ইমপ্যাক্ট করতে পারে, এবং অনেক বড় একটা মাধ্যম, এবং আম এই মাধ্যমে আসলে অনেক মানুষকে ইনফ্লুয়েন্সও করা যায়। সামটাইমস ইনফ্লুয়েন্সটা ভালোর জন্য হয়, sometimes it's just for entertainment. বাট আমাদের যে গল্পটা ছিল, আমাদের মনে হয়েছে আসলে এই গল্পের মধ্যে কিছু প্রশ্ন আছে, কিছু উত্তর আছে, এবং আম এই কথাগুলো এই কথাগুলো এই মুহূর্তে যদি আমরা না বলি, তাহলে আসলে এটা অনেক দেরি হয়ে যাবে। সো ইট ওয়াজ ভেরি ইম্পোর্টেন্ট দ্যাট আমরা আসলে এই কাজটা করে ফেলি। এবং আমি আমার জায়গা থেকে রেডি। দেখেন, রেডি হয়ে যাওয়ার ব্যাপারটা আসলে এটা ডিপেন্ড করে আর্টিস্ট টু আর্টিস্ট, এটা ভেরি করে। অনেকে আসলে সারা জীবন চলে যাওয়ার পরও নিজেকে রেডি মনে হয় না। আবার অনেকে রাইট। আম একটা রিস্ক নিয়ে সেটার হয় ভালো, কিংবা হচ্ছে গিয়ে মিডিওকার, কিংবা আম খুব একটা ভালো ফল
নাও নাও পেতে পারে। সো ইটস অল অ্যাবাউট ইউর ওন ডিসিশনস অ্যান্ড সামটাইমস এটা ক্লিক করে আর সামটাইমস এটা করে না। কতগুলো ডিনালের পরে শঙ্কর এই প্রস্তাবে মেহজাবিন হা বলেছে? না, আমার মনে হয় এটা মানে আই ডোন্ট নো, এটা বলাটাও খুব একটা আমার মানে আমার মনে হয় না এটা দরকার আছে এই টপিকে যাওয়ার। যেটা করেছি সেটা নিয়ে বরং আমরা কথা ওকে, বলি। ইন্টারভিউতে বোধহয় শুনছিলাম যে শঙ্কর যখন এই গল্পটা শোনায় তখন কোনোভাবেই লক করার ব্যাপার ছিল, মেজাবিন বারবার ঘোরাচ্ছিল বা সময় না নিচ্ছিল, না 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 বাট না, একটা ইন্টারভিউতে এগুলা বোধহয় ছিল আমি না। এটা আমি খুবই ফান করে এমনি জাস্ট মজা করেই বলেছিলাম। ঘুরানোর ব্যাপারটা একেবারে এরকম না। আমি যখন প্রথমে এই গল্পটা শুনি শঙ্খ ভাইয়ের কাছ থেকে, আমি ওই মুহূর্তে আসলে ডিসিশনটা নিয়ে ফেলি যে আমি এটা করব। কিন্তু একটু সময় নিতে হয় কিংবা ভাবার জন্য যে এই গল্পের মধ্যে ক্যারেক্টারটা যে ওয়েটটা ক্যারি করে ওইটা আসলে ব্যক্তি মেজাবিন ওই ওয়েটটা ক্যারি করতে পারবে কিনা। তো এটা অ্যাজ এন আর্টিস্ট এটা আমারও আসলে মেজার করার একটা প্রয়োজন ছিল যে আমি আদৌ পারবো কিনা। সো ইটস নট বিকজ আমি সময় নিচ্ছিলাম অন্য কোনো কারণে, আমি সময় নিচ্ছিলাম নিজের জন্য। এবং সেটাও অনেক সময় না, কিন্তু ভাবতে তো যে কোনো জিনিস তো আসলে ইনস্ট্যান্টলি আমাকে এখন বলা হবে, আমি এখন এটা আসলে কোনো অ্যান্সার দিতে পারবো না, এটা হতেই পারে। সো আমারও আসলে বুঝে শুনে একটা ডিসিশন নিতে হবে যে এরকম ওয়েট বা এরকম ভারী গল্প আদৌ আমি পারবো কিনা করতে। সো বিকজ আমি কখনোই আসলে চাই না আম, একটা ডিরেক্টর কিংবা একজন স্ক্রিপ্ট রাইটারের স্বপ্নটা রং আর্টিস্টকে নিয়ে সেটা আহ, নষ্ট হয়ে যাক, কিংবা হচ্ছে গিয়ে ওই স্বপ্নটা যেমন করে তিনি দেখেছেন তেমন একটা পরিণতি হয়তো বা নাও আসতে পারে। সো আহ সেই জায়গা থেকে শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টই আসলে সময়টা নেয় বোঝার জন্য যে এটা কি তার জন্য সুটেবল কিনা কিংবা সেই গল্পের জন্য সুটেবল কিনা। যেহেতু মেজাবিন প্রসঙ্গ আনলো ভারী গল্প, আমি শঙ্খকে একটু জানতে চাই, এই যে ভারী গল্প এবং শঙ্খের যে কাজগুলো আসলে খুব মনস্তাত্ত্বিক হয়, এটা আমি আমি নিজে পার্সোনালি অবজারভেশন থেকে বললাম। প্রশ্ন হচ্ছে, মি প্রিয় মালতী ছবিটি থিয়েট্রিক্যাল রিলিজের আগে কয়েকটা ফেস্টিভ্যাল হয়ে এসছে, তো এটা কি আগে একটা এরকম সিদ্ধান্তের জায়গায় ছিল কিনা যে একটু বাইরে ডায়াসপোরাকে দেখায় তারপরে বাংলাদেশে, নাকি প্রেক্ষাপট বা পরিস্থিতি বদলে দিয়েছে, কি হয়েছে মানে শঙ্খ দাশগুলো রিলিজের ক্ষেত্রে? আমি আমরা যারাই আসলে এই ছবির শুরু থেকে স্টেক হোল্ডার, আমাদের কারোর মনে হয়নি যে আসলে জিনিসটা প্রথমে ফেস্টিভ্যাল কেন্দ্রিক কোনো ফিল্ম করা হবে, বা সো কল্ড আমাদের এখানের যে স্টেরিওটাইপ চিন্তা যে ফিল্ম দুই রকমের, আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, আমাদের মাথায় আসলে এরকম কোনো কিছুই ছিল না। আমরা যখন অ্যাজ আ টিম আমরা কনভিন্স হয়েছি যে হ্যাঁ এই প্রজেক্টটাকে আমরা ফাইনালি এক্সিকিউশন ফেইসে যাব, তখন থেকে আমাদের আসলে টার্গেট ছিল যে যত লার্জার অডিয়েন্সকে আমরা আসলে ছবিটা দেখাতে পারি। এখন যে আমাদের আই বিলিভ যে আমাদের সবারই আসলে ওই চিন্তাটা আছে যে আর্টের আসলে কোনো ধরনের বাউন্ডারিজ থাকে না, সেটা আসলে কোনো বর্ডার দিয়ে এটাকে আপনি কনফাইন করতে পারবেন না। সো যেহেতু আমরা আসলে লার্জার অডিয়েন্সের কাছেই দেখাতে চাই, সেক্ষেত্রে ফেস্টিভ্যাল ইজ অলওয়েজ আ গ্রেট মিডিয়াম, যেখানে আসলে আপনি অনেক দেশের ফিল্ম মেকারদের বা অনেক অনেক দেশের ফিল্ম ডেলিগেটসদের একসাথে পাবেন, এবং আপনার ছবিটাকে আপনি এক ধরনের লিটমাস টেস্টের মধ্যে দিয়ে যেতে পারে যে ছবিটা আসলে আপনি কতটা ভালো করলেন, বিকজ ওখানের যারা অডিয়েন্স থাকে ফেস্টিভ্যালে দে আর অল এক্সপেরিয়েন্স ফিল্ম প্রফেশনাল। সো ওইটা একটা তো আমাদের শুরুতেই টার্গেট ছিল যে লার্জার অডিয়েন্সের জায়গা থেকে আমরা প্রথমে একটা ফেস্টিভ্যাল জার্নি করব, এবং আমাদের শুরু থেকেই টার্গেট ছিল যে আমরা এই বছরের শেষের দিকে আসলে ছবিটাকে রিলিজ দিব। সো এর মাঝখানে তো আমাদের যেহেতু একটা পলিটিক্যাল ট্রানজিশন পয়েন্ট গেছে, সো ওই জায়গা থেকে আমাদের হয়তোবা 1-1.5 মাস আসলে ছবিটা রিলিজ দেওয়ার ক্ষেত্রে কাজ করছে, পিছিয়ে গেছে, যেটা আসলে ডিসেম্বরে এসে দেয়। কিন্তু তার আগে আমাদের সবসময় এটা টার্গেট ছিল যে আমরা শুরুতে এই ফেস্টিভ্যাল সার্কিটটাকে ঘুরে এসেই ইমিডিয়েট আমরা ছবিটাকে রিলিজ দিয়ে দিই। তো সেক্ষেত্রে আমি একটু শুনতে চাই, অনেকগুলো দারুণ দারুণ প্রশংসা সূচক শুধু না, পুরস্কারও পেয়েছে ছবিটি, এবং মেহজাবিনের বেশ কিছু দারুণ সেলফিও আমরা পেয়েছি প্রিয় মালতীর ফেস্টিভ্যালে অংশ নেওয়ার। একটু দু একটা এক্সপিরিয়েন্স যদি মেহজাবিন বলতা, যে এই ছবিটার যে বাইরের জার্নি, বাইরের দর্শকরা কিভাবে আসলে বাংলা সিনেমাকে নেয়, এবং অন্য ভাষাভাষীর দর্শককেও আমি এই ছবিতে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছি। ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। এবং আমাদের দেশীয় চলচ্চিত্র ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট করার সৌভাগ্যটা আসলে আমরা পেয়েছিলাম। এবং
ইউজুয়ালি দেখা যায় বাংলাদেশ ইজ ডুইং গুড, বাট খুব কম সংখ্যক কাজই আসলে দেশের বাইরে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল গুলোতে এখন পর্যন্ত জায়গা করতে পেরেছে। দিন দিন বাড়ছে এটা, বাট দি নাম্বার ইজ স্টিল ভেরি লেস, আই উড সে। তো সেই জায়গা থেকে যখন আমরা জানলাম যে আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার করার একটা সুযোগ এসেছে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা অবশ্যই আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। বিকজ একটু আগে শঙ্খ ভাইয়া যেটা বলছিলেন, দ্যাট ফিল্ম ফেস্টিভ্যাল এমন একটা মিডিয়াম যেখানে আসলে যে ধরনের এক্সপার্ট পার্সোনারা আসেন প্রত্যেকটা ফিল্ড থেকে, লাইক ডিরেক্টরস বলেন, আর্টিস্ট বলেন, স্ক্রিপ্ট রাইটার্স কিংবা সাউন্ডে যারা কাজ করেন, তো তারা আসলে অনেক অনেক দেশের কাজ অনেক অনেক কিছু পার করে তারপরে এই জায়গাটাতে আসেন। তো তারা যখন আসলে আমাদের দেশের কাজগুলো বা কাজগুলো দেখেন, তাদের এক ধরনের ফিডব্যাক থাকে। তো ওই ফিডব্যাকটা যেটা আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের, ওইটা আমাদের জন্য খুব জরুরি ছিল, এটা বোঝার জন্য যে আমাদের কাজটা কি আদৌ ইন্টারন্যাশনাল লেভেলের মতো বা ওই লেভেলের হয়েছে কিনা। যদিও আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনেই সিলেক্টেড হয়েছিলাম, বাট স্টিল ইজ ইট রিলেটেবল, ইজ ইট গুড ইনাফ, আমাদের স্ট্যান্ডার্ডটা কি আমরা মেনটেন করতে পেরেছি। অন্যান্য যেই ফিল্মগুলো এসছে সেগুলো তো আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওনাদের দেশের বেস্ট কাজগুলো এসছে, তো বাংলাদেশ থেকে একমাত্র একটা সিনেমা ওখানে সিলেক্ট হয়েছে। তো ইট ওয়াজ ডেফিনেটলি অ্যান অনার, আর নিজেদের শেখারও একটা আমরা জায়গা খুঁজে পেয়েছিলাম। বিকজ আমাদের সিনেমার পাশাপাশি আমরা অন্যান্য দেশের যে সিনেমাগুলো ছিল সেগুলো যে কয়টা দেখতে পেরেছি সেগুলো দেখলাম। তো ওইটা দেখে আসলে বুঝতে পেরেছি দ্যাট আমরা ভালো করছি, কিন্তু দের ইজ এ লং ওয়ে টু গো। অ্যান্ড আমাদের দেশে যেই পরিমাণ ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট গুলোকে যদি আসলে ঠিকঠাক মতো পুশ করা যায়, কিংবা তারা যে ট্যালেন্ট আসলে তাদের মধ্যে আছে সেটাকে যদি খুব ভালোভাবে প্রজেক্ট করতে পারে, তাহলে বছরে অনেকগুলো ফিল্মই আসলে আগামীতে ইন্টারন্যাশনালি সিলেক্টেড হবে, উইচ ইজ আ বিগ বিগ ডিল। বিকজ বাংলাদেশে যে ভালো ফিল্ম হচ্ছে, ভালো কাজ হয়, ভালো সিনেমা আছে, আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইনফরমেশনটুকু আসলে বাইরের দেশগুলোতে তেমন একটা নেই। বিকজ আমাদের আশেপাশে দেশে তাদের ইন্ডাস্ট্রিগুলো এত বড় অ্যান্ড এত ফেমাস হয়ে গেছে, সেই তুলনায় আমাদের ইন্ডাস্ট্রিটা যে গ্রো করছে এটাকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ আমরা পেয়েছিলাম। তো সেক্ষেত্রে মেজাবিন একটা প্রশ্ন রাখি যে এই যে প্রিয় মালতী একেবারেই বাংলাদেশের গল্প, একটা বাংলাদেশের মেয়ের জার্নি, তার দুঃখ দুর্দশা এবং তার যে স্ট্রাগল, তো এই গল্পটা একজন বিদেশি দর্শক কিভাবে রিলেট করে। শঙ্কর কাছে একই প্রশ্ন রাখবো, মেজাবিনটা শুনে রাখি যে একজন বিদেশি যখন বাংলাদেশটাকেই দেখছে, বাংলাদেশের একটা মেয়ের জার্নিকে দেখছে প্রিয় মালতী দেখে, তো ওইটা আসলে ওর পরিবেশটা তো আলাদা, ও হয়তো ইউরোপের কোনো একজন দর্শক বা ফিল্ম মেকার, তো ও কিভাবে রিলেট করে, যেহেতু আমি এখানে আসলে খুব ছোট্ট একটা এক্সাম্পলই দিব। আমরা যখন আমাদের ফার্স্ট প্রিমিয়ারটা করি, ওয়ার্ল্ড প্রিমিয়ার যেটা ছিল আমাদের ফার্স্ট স্ক্রিনিং, সেই স্ক্রিনিং শেষে আমরা ডেফিনেটলি অনেক প্রশংসা এবং সবাই হাততালি দিচ্ছিলেন। আমাদের আশেপাশে যে ইমোশন গুলো আমরা দেখতে পাচ্ছিলাম, যদিও ফিল্মটা তারা সাবটাইটেলের মাধ্যমে আসলে দেখেছে, বাট তারপরও বাংলাদেশি ভাষায় বা বাংলা ভাষার ফিল্ম হওয়া সত্ত্বেও তারা আসলে, আমি দেখছিলাম যে তাদের চোখে পানি, কিংবা তারা খুব চুপচাপ পুরো ব্যাপারটাকে ফিল করছে। এবং এই পর্বের পর ছিল কোয়েশ্চেন আনসার একটা সেশন, যেখানে আর্টিস্ট, ডিরেক্টর তারা মঞ্চে উঠেন এবং অডিয়েন্স যারা কাজটা দেখেছেন তারা তাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন। তো অনেক ধরনের প্রশ্ন আসছিল, অনেক কিউরিওসিটি আমরা দেখতে পেরেছি বাংলাদেশের প্রতি, আমাদের ইন্ডাস্ট্রির প্রতি, আমরা কিভাবে কি কাজ করি সেটা নিয়ে অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসছিল। একজন আমার কাছে মনে আছে, সে বলছিলেন, সে ইজিপশিয়ান ছিলেন, সে বলছিলেন যে
তা উম তারা যে একটা বাংলা সিনেমা দেখছিল এটা তারা সে ভুলে গিয়েছিল। ওয়াও! আর তার মনে হচ্ছে যে সে তাদের ইজিপ্টের একটা গল্প দেখছে। তো এই ফিডব্যাকটা আসলে আমাদের জন্য একদম আনএক্সপেক্টেড আর নতুন ছিল। কারণ আমরা কল্পনাই করতে পারি নাই যে আ ইজিপশিয়ানরাও আসলে এই ধরনের একটা সিস্টেম্যাটিক এরর এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওই সময়ে আমরা সবাই রিয়ালাইজ করি দ্যাট পৃথিবীতে যত বড় দেশই হোক না কেন বা যত ডেভেলপড কান্ট্রি হোক না কেন, প্রবলেম আসলে প্রত্যেকটা দেশের মধ্যেই আছে এবং ওই প্রবলেম নিয়ে প্রত্যেকটা দেশই কোনো না কোনোভাবে ওখানকার পাবলিক আসলে সাফার করছে ডিফারেন্ট আম জায়গাতে, ডিফারেন্ট স্টেজে, ডিফারেন্ট ভাবে। তো যখন একজন ইজিপশিয়ান অডিয়েন্স আসলে এই কথাটা বললেন যে তাদের মনে হচ্ছিল যে দে আর ওয়াচিং সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন ইজিপ্ট এবং মালতী ইজ অ্যান ইজিপশিয়ান পারসন এবং এই গল্পটা তাদের সাথেও খুব রিলেটেবল, তাদের ওখানেও এরকম হয়। বাহ! এরকম ঘটছে। তো তখন মনে হয়েছে যে যাক আমরা যদিও একটা বাংলা সিনেমার মাধ্যমে একটা বাংলাদেশকে কেন্দ্র করে একটা গল্প বলেছি, বাট যেই জিনিসগুলো আমরা বা যেই প্রশ্নগুলো তুলে ধরেছি এই সিনেমার মাধ্যমে এটা ইউনিভার্সাল। সো এখন তো একটা টার্ম আছে দ্যাট লোকাল ইজ অ্যাকচুয়ালি মোর ইউনিভার্সাল নাও। গ্লোবাল, রাইট। মোর গ্লোবাল। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে আমরা যেই গল্পটা বলার চেষ্টা করেছি সেটা আসলে গ্লোবালি কানেক্ট করতে পারে।